সৌম্য সরকার বাংলাদেশ জাতীয় দলে ফিরেছেন আবার আরেকবার আরো একবার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে একাদশেও প্রায় নিশ্চিতভাবেই তিনি ফিরছেন আবার আরেকবার আরো একবার। প্রশ্ন হচ্ছে, সৌম্য কি আমাদেরকে আশার আলো দেখাবেন আবার আরেকবার আরো একবার, নাকি হতাশ করবেন আবার আরেকবার আরো একবার? সৌম্য সরকারকে নিয়ে এই প্রশ্নটা আমরা কতবার কতভাবেই তুলেছি, কতগুলা প্রেক্ষাপটে তুলেছি, যেটা এইবার তিনি যখন আবার নতুন করে শুরু করছেন, নতুন আরেকটা স্টার্ট যখন আরো একটা স্টার্ট যখন তার শুরু হচ্ছে, তখন এই প্রশ্নটা তুলতে হচ্ছে। যিনি তার ফেসবুক পেজে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগের দিন একটা স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের প্র্যাকটিসের দুটো ছবি দিয়েছেন ন্যাশনাল টিমের সঙ্গে, এবং ক্যাপশনটা লিখেছেন কিন্তু সৌম্য ঠিক এই কথাটাই, নিউ জার্নি বিগিনস, ফার্স্ট মাইন্ডসেট, সেম প্যাশন। এই যে নিউ জার্নি বিগিনস, সৌম্য সরকারের এই নিউ জার্নি কততম বারের মতো বিগিনস হচ্ছে, সেইটা কি আপনি জানেন? আমি জানি না। সৌম্য নিজে কি জানেন? জানাটা একটু কঠিন। দেখেন, 2014 সালের 1 ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ানডে ডেবিউ হয়েছে। আমি শুধুমাত্র ওয়ানডের কথাটাই যদি বলি, এই 2025 সালে এসে অক্টোবর মাসে যখন আমরা এই 18 তারিখে তিনি আরেকটা ম্যাচ খেলতে যাচ্ছেন, ওয়ানডে ম্যাচ, এই যে প্রায় 11 বছর সময়ে বাংলাদেশ 159টা ওয়ানডে ম্যাচ খেলেছে, এবং তার মধ্যে সৌম্য সরকার খেলেছেন 76টা ম্যাচ। 76 দুগুণে 152, আর বাংলাদেশ মোট ম্যাচ খেলেছে 159টা ওয়ানডে ফরম্যাটে। তার মানে 50%-এর বেশি ম্যাচে সৌম্য সরকার খেলেননি। কখনো তিনি একাদশ থেকে বাদ পড়েছেন, কখনো তিনি অলটুগেদার স্কোয়াড থেকে বাদ পড়েছেন, ইনজুরির কারণে হয়তো বা ছিলেন না, সেটা খুব অল্প সময়। বেশিরভাগ সময় আসলে তার ফর্মের কারণে, অধারাবাহিকতার কারণেই তিনি ন্যাশনাল টিমে থাকতে পারেননি, খেলতে পারেননি, যেই কারণে এই 32 বছর বয়সে এসে তাকে আবারও একটা নিউ বিগিনিংসে শুরু করতে হচ্ছে। এইবার সৌম্য সরকারের ন্যাশনাল টিমে ফেরাটা ইন্টারেস্টিং কিংবা বাদ পড়াটা ইন্টারেস্টিং। ন্যাশনাল টিমের হয়ে তিনি লাস্ট খেলেছিলেন, আমি ওয়ানডে ফরম্যাটের কথা বললে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে। সেই ম্যাচটাতে তিনি 0 রান করে আউট হয়েছিলেন, ফলে নেক্সট ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে তিনি জায়গা পাননি। এরপর আমরা যে শ্রীলঙ্কা ট্যুর করেছি, সেইখানটাতে সৌম্য সরকার একাদশে স্কোয়াডেই ইনফ্যাক্ট আসলে ছিলেন না। এখন 0 করার পর, একাদশ থেকে বাদ দেওয়ার পর স্কোয়াড থেকে বাদ পড়াটা একটা সহজ স্বাভাবিক প্রক্রিয়া হতে পারত, কিন্তু যখন আপনি মাথায় রাখবেন ঠিক তার আগের দ্বিপাক্ষিক সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে আমরা খেলেছিলাম, সেইখানে সৌম্য লাস্ট ম্যাচটাতে 73 বলে 73 রানের ইনিংস রয়েছে। ফলে সর্বশেষ 2টা ওয়ানডে ম্যাচের মধ্যে পেনাল্টিমেট ম্যাচ, লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে যার 73 বলে 73 রানের ইনিংস রয়েছে, তার ন্যাশনাল টিম থেকে বাদ পড়া বাংলাদেশের মতো দেশের আন্ডার পারফর্মিং টিমের ক্ষেত্রে সেটা বিস্ময়কর। তখন একটা বিস্ময়কর অজুহাত আমাদের সামনে এনে দাঁড় করানো হয়েছিল যে সৌম্য সরকার অনেকগুলো ইনজুরি থেকে ফিরছেন, ফলে এখনো এই পর্যায়ে খেলার মতো তিনি ফিট না। ওয়ারেজ এক্স্যাক্টলি সেই সময়টাতে যখন ন্যাশনাল টিম শ্রীলঙ্কাতে খেলছে, সেই সময়টাতে সৌম্য গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন। সো রংপুর রাইডার্সে ইনজুরি সহ খেললে কোনো সমস্যা নেই, বা ইনজুরি থেকে রিকভারি ফেজে খেললে সমস্যা নেই, বাংলাদেশ ন্যাশনাল টিমে খেললে সমস্যা। এইটা আসলে বিস্ময়কর লেগেছে যখন সৌম্যকে আফগানিস্তানের বিপক্ষে এই সর্বশেষ সিরিজটাতে স্কোয়াডে রাখা হয়নি, এবং আরো বিস্ময়কর লেগেছে যখন তাকে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডটাতে রাখা হলো, এবং যেই রাখাটাতে আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই একটা ভিডিও বার্তাতে যে অল্প কিছু কথাবার্তা বলেছেন, এলোমেলো কথাবার্তা বলেছেন, সেইখানে সৌম্যর কথাটা বলেছেন যে সৌম্য 10 বছর ক্রিকেট খেলের অভিজ্ঞ ক্রিকেটার, প্রায় 80টার মতো ওয়ানডে ম্যাচ তিনি খেলে ফেলেছেন। সর্বশেষ সফরটাতে ওয়েস্ট ইন্ডিজে তার ভালো ইনিংস রয়েছে, ফলে লিটন যেহেতু নেই, সেহেতু এই জায়গাটাতে সৌম্য সরকারকে খেলানো হয়েছে। আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম যে এই সবগুলা ক্রাইটেরিয়া তো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেও সেম ছিল, তাহলে ওই সিরিজটাতে কেন সৌম্য সরকারকে ডাকা হয়নি, কেন এই সিরিজটাতে তাকে ডাকা হয়েছে? সো সৌম্যর ক্ষেত্রে এটা খুব বিস্ময়কর না, কারণ এইটাই তার পুরো ক্যারিয়ার জুড়ে হয়ে এসেছে যে তিনি ন্যাশনাল টিমে সুযোগ পান, খারাপ খেলে বাদ পড়েন, অন্যদের খারাপ খেলায় আবার সুযোগ পেয়ে যান, আবার বাদ পড়েন, আবার তিনি প্রতিভাবান হিসেবে সুযোগ পান, আবার বাদ পড়েন, আবার তিনি পেস বোলিং হিসেবে অলরাউন্ডার হিসেবে সুযোগ পান, আবার বাদ পড়েন। মানে এই চক্রটা আমরা গত 11 বছর ধরে দেখছি, সেইটার আরো একটা পুনরাবৃত্তি এইবার এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা তো আমরা দেখতে পেলাম। এখন সৌম্যর মাঝখানের সময়টা ন্যাশনাল টিমে যে ছিলেন না, সেই সময়টাতে সৌম্যর ফর্ম কিন্তু খুব একটা ভালো না। এনসিএল টি20 দিয়ে যে মাত্র সদ্য সমাপ্ত যে টুর্নামেন্টগুলো হলো, সেটা টি20 ফরম্যাট, কিন্তু হোয়াইট বল ক্রিকেট, তো সেখানটার ফাইনালে সৌম্য সরকার 22 বলে 8 রান করেছিলেন।
খুলনার হয়ে রংপুরের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে 6 ম্যাচে মাত্র 178 রান করেছিলেন, যেইখানটাতে তার একটা মাত্র 50+ স্কোর ছিল। ওই যে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগের কথা বলছি, সেখানে পুরো টুর্নামেন্টে 5 ম্যাচ মিলিয়ে করেছিলেন তিনি মাত্র 89 রান। গতবার এই গ্লোবাল সুপার লিগে তিনি ফাইনালেই শুধুমাত্র 86 রান একটা ইনিংস খেলেছিলেন। ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট সবকিছু তিনি নির্বাচিত হয়েছিলেন। ফলে সৌম্যর এই জায়গার ফর্মটা কিন্তু আসলে সাম্প্রতিক সময়ের কথা যদি বিবেচনা করেন, সেটা টি-20 ফরম্যাট হলেও ফর্মটা যে তার পক্ষে নেই সেটা আসলে স্ট্যাটই বলছে। এখন বাংলাদেশ টিমে যে তিনি আসছেন, তিনি যে আবার ফিরছেন, প্রবাবলি আমার নাইম শেখ তো আমাদের এখানটাতে স্কোয়াডটাতে নেই, সেই জায়গাটাতে তিনি ওপেন করবেন সাইফ হাসানের সঙ্গে। এবং এই ওপেনিংটা নিয়ে যে আমরা কিরকম স্ট্রাগল করছি, এই সৌম্য সরকারের সময়টাও যদি আপনি বিবেচনা করেন, এই বছরটাও যদি আমরা দেখি, তাহলে সেটা দেখতে পাবো। ধরেন এই বছর প্রথম যে ম্যাচটা আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে সৌম্য যেটাতে লাস্ট খেলেছেন আমি বলছি, সেইখানটাতে সৌম্য সরকার ওপেন করেছিলেন হচ্ছে গিয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে। পরের ম্যাচটাতে তিনি বাদ পড়লেন নিউজিল্যান্ডের বিপক্ষে, সেখানে তানজিদ তামিম এবং নাজমুল হোসেন শান্ত এই দুজন ওপেন করলেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের 3টা ম্যাচে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন সেই 3জন ওপেন করেছেন। নেক্সট সিরিজ আফগানিস্তানের বিপক্ষে, সেইখানটাতে পারভেজ হোসেন ইমনকে অলটুগেদার বাদই দেওয়া হয়েছে। এইবার প্রথম 2টা ম্যাচে ওপেন করেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম, এবং লাস্ট ম্যাচটাতে আবার একাদশ থেকে তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে সেইখানে ওপেন করানো হয়েছিল সাইফ হাসানের সঙ্গে মোহাম্মদ নাইম শেখকে। তাহলে দেখেন এই বছর যে আমরা টোটাল 8টা ওয়ানডে ম্যাচ খেলেছি, সেই 8 ওয়ানডে ম্যাচে আলাদা আলাদা 5টা ওপেনিং জুটি আমরা খেলিয়েছি। সৌম্য তামিম, তামিম শান্ত, তামিম ইমন, তামিম সাইফ, সাইফ নাইম, এই 5টা ওপেনিং জুটি 8টা ম্যাচে কেউ ওপেনিং পার্টনারশিপে আমাদের কোনো জুটি 50 এনে দিতে পারেনি। ফলে এইবার আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজটা আমরা খেলবো, প্রথম ম্যাচটাতে 9ম ওয়ানডে ম্যাচে আমরা 6ষ্ঠ ওপেনিং পার্টনারশিপ পেতে যাচ্ছি সাইফ হাসান এবং সৌম্য সরকারের। সৌম্য সরকার তার ক্যারিয়ারের যেই ফেজটা পার হয়ে আসছেন, 11 বছর ধরে যেই ফেজের ভেতর দিয়ে তিনি ফেজ না আসলে পুরো ক্যারিয়ারটাই তার এইভাবেই গিয়েছে এবং যাচ্ছে। আমার ধারণা বয়স যেহেতু তার এখন 32 বছর, 33 হবে আর কিছুদিন পরে, আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, 2027 পর্যন্ত আমরা এই চক্রের মধ্যেই থাকবো। আমরা আশা করব হয়তোবা আমরা হতাশ হব, নিশ্চিতভাবেই আমরা আশা করব হয়তোবা আমরা আরো একবার হতাশ হব। কিন্তু এইবার অন্ততপক্ষে যেহেতু তার বয়সও হয়েছে অনেক, তো হলো 11 বছর, তো দীর্ঘ একটা সময়। সো খুব করে আসলে আশা করব যে সৌম্য সরকার যেন ফাইনালি এসে ন্যাশনাল টিমের, ধরেন এই আমি ওয়ানডে ফরম্যাটের কথাটাও যদি বলি, তিনি সেই জায়গাটাতে যেন সেটেল করতে পারেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাতে যেন সৌম্য সরকারের ব্যাট এসে ওঠে। অন্তত পক্ষে তার কাছ থেকে ক্যারিয়ারের এই শেষ ভাগে, ক্যারিয়ারের প্রথম ভাগটাতে তার কাছ থেকে বাংলাদেশ ন্যাশনাল টিম যে সার্ভিসটা পেয়েছিল, ওই যে আমি জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচটার কথা বলছি, সেই এক ম্যাচ দেখেই তাকে 2015 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে নিয়ে নেওয়া হয়েছিল। সেইখানটাতে প্রায় প্রতিটা ম্যাচে দলকে তিনি দুর্দান্ত স্টার্ট এনে দিয়েছিলেন। এর পরবর্তী সিরিজে পাকিস্তানের সঙ্গে তার সেঞ্চুরি আছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই যে 2টা অসাধারণ ইনিংস তিনি খেলে দলকে সিরিজ জেতালেন। ফলে ওই যে প্রথম ক্যারিয়ারের প্রথম 1-2 বছরে সৌম্য সরকারকে যে দেখা গিয়েছিল, ক্যারিয়ারের শেষ ধরেন আমি ধরলাম আর 1-2 বছর, 2-4 বছর যাই হোক না কেন, সেই সময়টাতে আবার সেই ক্যারিয়ারের শুরু সৌম্য সরকারকে আমরা দেখা করতে পারি, দেখার আশাটা ইনফ্যাক্ট করতে পারে। আমি ঠিক জানি না যে আমাদের এইবারের আশাটা পূরণ হবে কিনা। সৌম্য সরকারের যে নিউ আরো একটা জার্নি বিগিনস হচ্ছে তার নিজের ভাষা অনুযায়ী, সেই জার্নিটা অন্ততপক্ষে তার ব্যাট হেসে উঠবে এবং সেইটা বাংলাদেশ টিমকে দারুণভাবে সার্ভিস দেবে। ওই প্রত্যাশা নিয়েই সৌম্য সরকারের ব্যাটের দিকে আমরা তাকিয়ে থাকবো। আবার আরেকবার, আরো একবার।